নমস্কার, আমি অনুভব। বাংলা সাহিত্য, বিশ্ব সাহিত্য এবং অরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময়। আর আজ আপনাদের জন্য নিহার রঞ্জন গুপ্তর কলমে রাজা। গল্পটি অন্য স্বাদের, গল্পটি অন্য মেজাজের। গল্পের প্রধান চরিত্রের নাম রাজা এবং সত্যিই সে রাজা। কেউ নামে রাজা হয়, কেউ কাজে রাজা হয়। আমাদের নায়ক দুদিকেই পারদর্শী। আজকের গল্পটা আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত উত্তরায়ণ বইটি থেকে। গল্প পাঠে অভিষেক বোস, গল্পের সূত্রধার এবং রাজার ভূমিকায় আমি অনুভব। শুরু হচ্ছে নিহার রঞ্জন গুপ্তের কাহিনী রাজা। রাজাই। আশ্চর্য, প্রথমটায় চিনতে পারিনি বটে, তবে চিনতে শেষ পর্যন্ত খুব কষ্ট হয়নি। রাজেন গাঙ্গুলি, কিন্তু রাজের নামটা যেন আমরা ভুলেই গিয়েছিলাম। সবাই ভুলে গিয়েছিল। রাজা বলেই সবাই ওকে ডাকতো, জানতো। আমরাও ক্লাসে ডাকতাম, জানতাম। বছরের মাঝামাঝি সময় হাফ ইয়ারলি পরীক্ষা, একেবারে বলতে গেলে যাকে বলে ঘরের দরজায়, সেই সময় আমাদের স্কুলে এসে ভর্তি হলো রাজেন গাঙ্গুলি ওরফে রাজা। ছোট মহকুমা শহর, তবে শহরটা ছোট হলে কি হবে, আমাদের হাই স্কুলটার খুব নাম ডাকছিল। প্রতি বছর একটা না একটা স্কলারশিপ আমাদের স্কুল থেকে পেতই। অবশ্যই সেই জন্য কৃতিত্ব ছাত্রের চাইতেও বেশি ছিল আমাদের স্কুলের হেডমাস্টার মশাই হরিদাস সামন্তর। হরিদাস সামন্ত আমাদের ইংরেজি পড়াতেন ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত। আর ওই ইংরেজির ক্লাস নিতে নিতেই হরিদাস সামন্ত ক্লাসের মধ্যে থেকে কয়েকটি ছেলেকে বেছে নিতেন এবং ক্লাস 7 থেকে 10 এবং পরীক্ষা দেওয়া পর্যন্ত সেই ছেলেদের পেছনে সর্বক্ষণ যেন লেগে থাকতেন হরিদাস সামন্ত। হাজারটা সজাগ চোখ মেলে যেন সর্বক্ষণ ওই ছেলেদের পাহারা দিতেন। এতটুকু ত্রুটি কারোর কখনো দেখলে বেদ মেরে পিঠের ছালও যেমন তুলে দিতেন, তেমনি পরে আবার কাঁদতেনও ওদের ব্যথায়। মোট কথা, হরিদাস সামন্ত যেমন টেরার ছিলেন, তেমনই ছেলেরা তাকে ভালোবাসত। ক্লাস 9 তখন আমাদের। টিফিন পিরিয়ডের আগের পিরিয়ড গোস্বামী মশাইয়ের বাংলা ক্লাস হচ্ছে। হেডমাস্টার হরিদাস সামন্ত এসে ক্লাসে ঢুকলেন, সঙ্গে রাজেন গাঙ্গুলি ওরফে রাজা। ঢুকতেই গোস্বামী মশাই পড়া থামান, উঠে দাঁড়ান। তাকে ইঙ্গিতে বসতে বলে আমাদের দিকে তাকিয়ে হরিদাস সামন্ত বললেন, Boys, he is a newcomer in your class. His name is Rajan Ganguly. রোগা ডিগডিগে লম্বা চেহারা, উজ্জ্বল শ্যামবর্ণ, পরিধানে মালকোঁচা মারা একটা ধুতি ও একটা ছিটের ফুল শার্ট। কিন্তু কি আশ্চর্য সুন্দর মুখখানা, ঠিক দেবী প্রতিমার মতো মুখ। হ্যাঁ, অনেকটা মেয়েদের মতোই মুখটা। টানা টানা চোখ, বাঁশির মতো নাক, ছোট কপাল, কোমল চিবুক। আমার পাশেই এসে সেকেন্ড বেঞ্চে বসেছিল রাজেন, হাতে খান 2 বই ও একটা এক্সারসাইজ বুক। গোস্বামী মশাই ততক্ষণে আবার বাংলা পড়ানো শুরু করেছে। আজি সচি মাতা কেন চমকিলে, ঘুমাতে ঘুমাতে উঠিয়া বসিলে। বৃদ্ধ গোস্বামী মশাইয়ের সামনের দাঁতগুলো প্রায় ছিলই না বলতে গেলে। কাজেই কথা বলবার বা পড়বার সময় কথাগুলোর উচ্চারণ কেমন যেন জড়িয়ে জড়িয়ে আদো আদো হয়ে যেত। যে দেখি হাসছে মৃত মৃত রাজেন। সত্যি কথা বলতে কি আমার রাগই হয়েছিল। বললাম, হাসছো কেন? সঙ্গে সঙ্গে সে পাল্টা প্রশ্ন করে, কেন?
তোমার হাসি পাচ্ছে না? না তো। তুমি বুঝি সেই তাদের দলের? কাদের? সেই যে রামকরুরের ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা বললে বলে হাসবো না 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 না। রাগে কান দুটো আমার লাল হয়ে ওঠে, ঝাঁঝা করতে থাকে। কোনো মতে নিজেকে সামলে চুপচাপ বসে থাকি। কিন্তু যেই গোস্বামী মশাই ক্লাস শেষ করে বের হয়ে যান, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে রুখে দাঁড়াই। কি বলছিলে একটু আগে, আবার বলো। রামকরুরের ছানা। সঙ্গে সঙ্গে আমি ঘুষি চালালাম, কিন্তু তার চাইতেও ক্ষিপ্র গতিতে সে টুপ করে বেঞ্চির মাঝখানে বসে পড়ে। আমার ঘুষিটা গিয়ে বেঞ্চের ব্যাকে পড়ে। সঙ্গে সঙ্গে আমি একটা অস্ফুট আর্তনাদ করে উঠি, উফ বাবারে! রাজেন ততক্ষণে পুনরায় উঠে দাঁড়িয়েছে হাসি মুখে এবং আমার নাগালের বাইরে চলে গিয়ে একেবারে অবিকল গোস্বামী মশাইয়ের গলা নকল করে বলতে শুরু করে, আজ সচি মাতা কেন চমকিলে? তার মুখ ও বলার ভঙ্গি শুনে ক্লাস শুদ্ধ সব ছেলে হো হো করে হেসে গড়িয়ে পড়ে। আশ্চর্য, আমিও সেই হাসিতে যোগ দিয়েছিলাম এবং হাসির মধ্যে দিয়েই আমাদের মধ্যে ভাব হয়ে গেল। ও ডান হাতের কোড়ে আঙুলটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললে, বলো ভাব। বললাম ওর কোড়ে আঙুলটা আমার কোড়ে আঙুলে দিয়ে আঁকড়ে ধরে, ভাব। ভাব ভাব ভাব। কি নাম তোমার ভাই? শিশির। আর আমি রাজা। মিথ্যে নয়, সত্যিই যেন সে রাজা। রাজার মতোই যেন আমাদের মাঝখানে অকস্মাৎ এসে রাজার সম্মান আমাদের সকলের কাছ থেকে কেড়ে নিয়েছিল। কেড়ে নিয়েছিল বললে ভুল হবে, আমরাই তাকে দিয়েছিলাম রাজার সম্মান। হাসি, গল্প ও গানে এবং বিশেষ করে ক্যারিকেচার ও আবৃত্তি করে রাজা যেন আমাদের যাকে বলে একেবারে অভিভূত করে ফেলেছিল। হেডমাস্টার হরিদাস সামন্তর সেই কথা, ভিনি ভিটি ভিসি, অর্থাৎ এলাম, দেখলাম ও জয় করলাম। আগেই বলেছি হাফ ইয়ারলি পরীক্ষা যেন আমাদের ঘরের দরজায়। হেডমাস্টার মশাইয়ের তথাকথিত ভালো ছেলের দলে চিহ্নিত ছিলাম বলে বেশিরভাগ সময় বই নিয়ে থাকি। গুলটাঙ্গায় আমাদের বাসা, মাঝখানে একটা পুকুর, পুকুরের ওপারে মুক্তারের রামকানাই চাটুর্যের ভাগ্নে ওই রাজেন গাঙ্গুলি। বিধবা মার কাছে গ্রামে ছিল রাজেন। অবশেষে সেই মাই অনন্যপায় হয়ে কাকুতি মিনতি করে সে যাতে মানুষ হতে পারে তাই তাকে মামার আশ্রয়ে পাঠিয়ে দিয়েছে। রামকানাইয়ের বাড়িতে দুটো গরু ছিল, একটা রাখাল গরুর কাজ করত। রাজা আসবার পর রামকানাই সেই রাখালটাকে ছাড়িয়ে দিয়েছিল। পুকুরের এপার ওপার দেখতাম রাজা গরুর তত্ত্বাবধানে ব্যস্ত বেশিরভাগ সময়, কারণ দুধ দেয় গরু দুটো ভালো, তাই রামকানাইয়ের বড় পেয়ারের গরু। তাছাড়া বাজার হাটও করতে হতো রাজাকে। মধ্যে মধ্যে আসতো আমার কাছে, আমার বইগুলো একটা একটা করে চেয়ে চেয়ে নিয়ে যেত। একদিন জিজ্ঞাসা করেছিলাম, বই কিনবি না? বই? স্কুলে নাম আছে ওই যথেষ্ট, আবার বই? ওই যে পেলাম সেই যথেষ্ট। হাসতে হাসতে বলেছিল রাজা, নাকের বদলে নুরুন পেলাম, দাগটুমা ডুমডুম। পরীক্ষা হয়ে গেল, আবার যেন আমাদের গায়ে মুক্তির হাওয়া লাগে। সেদিন ফিফথ পিরিয়ডে আমাদের ইংলিশ পিরিয়ড ছিল। হরিদাস সামন্ত আমাদের ইংরেজি খাতা নিয়ে এসে ক্লাসে ঢুকলেন। চেয়ারে বসেই গম্ভীর গলায় বললেন, হু ইজ রোল নাম্বার 51? সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় রাজা। তুমি? হ্যাঁ স্যার। কি যেন নামটা তোমার? রাজা গাঙ্গুলি। ইউ মিন? আগে রাজেন্দ্র গাঙ্গুলি। ইউ সি মি আফটার দ্য ক্লাসেস আর ওভার। তারপরই একে একে সকলের নাম ডেকে ডেকে খাতা দিতে লাগলেন হরিদাস সামন্ত। দিলেন না কেবল রোল নাম্বার 51-এর খাতাটা।
খাতাটা হাতে করে ক্লাসের পর বের হয়ে গেলেন। শেষ পিরিয়ডের পর রাজা অগ্রসর হলো হেডমাস্টার মশাইয়ের ঘরের দিকে দুরু দুরু পক্ষে, আর আমরা সামান্য ব্যবধানে তাকে অনুসরণ করলাম। হেডমাস্টার মশাই তার ঘরে একা ছিলেন। রাজা ঢুকতেই তিনি গভীর স্নেহে ওর দিকে তাকালেন। এসো, আই এম ভেরি গ্ল্যাড ইংলিশে তুমি সবচেয়ে বেশি নাম্বার পেয়েছ। কাল থেকে আমার স্পেশাল কোচিং ক্লাসে আসবে, কিন্তু দুটো ভুল করেছো। কাম হিয়ার, দেখো। পরীক্ষার খাতায় দুটো ভুল দেখিয়ে দিলেন ও সংশোধন করে ভুল বুঝিয়ে দিলেন। শুধু ইংরেজিই নয়, বাংলা ও ইতিহাসেও সে ক্লাসের সর্বোচ্চ নম্বর পেয়েছিল এবং দেখা গেল সে দ্বিতীয় স্থান অধিকার করেছে পরীক্ষায়। প্রথম যে সে তার থেকে 2 নম্বর মাত্র বেশি। রাজা যেন একটা বিস্ময়ের ঝড় তুলে দিল স্কুলে আমাদের সকলের মধ্যে। বাৎসরিক পরীক্ষাতেও সে দ্বিতীয় হলো। এবার তফাৎ মাত্র 1 নম্বরের। ফার্স্ট বয় ছিল আমাদের ক্লাসের মণি অধিকারী। অঙ্কে সে ফুল মার্ক পেয়েছিল। তারপরেই দ্বিতীয় বিস্ময় এলো আমাদের স্কুলে সরস্বতী পুজোর উৎসবে। ছেলেরা আমরা বিসর্জন নাটক অভিনয় করলাম। রঘুপতির ভূমিকায় অভিনয় করে সকলকে যেন একেবারে যাকে বলে বোবা বানিয়ে দিল আমাদের রাজা। রাজা রাজা আর রাজা, সবার মুখে কেবল ওই রাজা নাম। আমরা সবাই যেন তুচ্ছ হয়ে গেলাম। ক্লাস 10 প্রবেশিকা পরীক্ষার জন্য অল্প বিস্তর সবাই প্রস্তুত হচ্ছি ধীরে ধীরে। হেডমাস্টার হরিদাস সামন্তর সতর্ক প্রহার। হরিদাস সামন্ত স্পষ্ট বলেছেন, এবার আমাদের স্কুল থেকে নিশ্চয়ই স্ট্যান্ড করাবো। আর আমরাও সবাই জানি কে সে ভাগ্যবান। কার গলায় তুলবে সেই বড় মাল্য। ওই রাজেন গাঙ্গুলি, আমাদের রাজা। রাজার প্রশংসায় সবাই পঞ্চমুখ, সবাই খুশি। কেবল একটি মাত্র লোক সারা শহরে খুশি নয়, সে হচ্ছে ওর নিজের মামা রামকানাই চাটুর্যে। রামকানাই ও তার স্ত্রী নারায়ণী দেবী। রামকানাইয়ের 3টি ছেলেই হরিশ, রমেশ ও যোগেশ প্রত্যেকেই রাজার চাইতে বয়সে বড়। একজন ক্লাস 4-এ, একজন 6-এ ও একজন 7-এ। কারুর 2 বছর, কারুর 3 বছর এক নাগারে চলেছে। রামকানাই ও নারায়ণী যেন ক্রমশ খড়গহস্ত হয়ে উঠতে থাকে রাজার উপরে। বেশিরভাগ দিনই হয় আধপেটা, না হয় খালি পেটে আসতে হতো স্কুলে রাজাকে। কিন্তু সেজন্য কখনো কোনো অভিযোগ শুনিনি আমরা রাজার মুখে। শহরে রামকানাইয়ের একটা ভালো স্টেশনারি দোকান ছিল। বিক্রি সত্যি খুব ভালোই হতো। রামকানাইয়ের এক শ্যালক দোকানটার দেখাশোনা করতো, আর রামকানাই সময় পেলেই দোকানে গিয়ে বসতো। রামকানাইয়ের বড় ছেলে হরিশও ইদানিং মধ্যে মধ্যে গিয়ে দোকানে বসতো। সব পুজোর ছুটি পড়েছে, স্কুল বন্ধ, প্রি টেস্ট হয়ে গিয়েছে এবং রাজাই এবার প্রথম হয়েছে পরীক্ষায়। সেদিন ষষ্ঠী, কাল পুজো। রামকানাইয়ের দোকান জমজমাট, অসম্ভব খদ্দেরের ভিড়। ওই সময়টা বেশি বেচা কেনা বলে রামকানাই অন্য 2 ছেলে হরিশের সঙ্গে দোকানে গিয়ে বসেছে। রাজাকেও যেতে হয়েছে। হঠাৎ সেদিন রাত্রে দোকানের ক্যাশ মেলাতে গিয়ে দেখা গেল 500 টাকা ঘাটতি। রামকানাই ও তোষ্য শ্যালক মাথায় হাত দিয়ে বসে। দোকানে যারা যারা ছিল সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। রাজাও বাদ পড়ে না, এবং অবশেষে রাজার ওপরই সব সন্দেহ পড়ে। রাজাই কালপ্রিট, রাজাই দোষী, সেই নাকি টাকা সরিয়েছে। প্রথমে তো কবুলতির জন্য একতফা প্রচণ্ড প্রহার চলল। তারপর পুলিশের ভয়, জেলের ভয় ইত্যাদি দেখানো হলো, কিন্তু রাজা একেবারে চুপ। একটি কথা তার মুখে নেই।
মারের চোটে সর্বাঙ্গ দাগড়া দাগড়া হয়ে ফুলে উঠেছে। তখন ছোট মহকুমা শহর হইচই পড়ে গিয়েছিল, আমরাও সব ছুটে গিয়েছিলাম এবং শেষ পর্যন্ত পরের দিন পুলিশের হাতে দেওয়া হবে বলে সে রাত্র মতো রামকানাই রাজাকে দোকানের গুদাম ঘরে বন্দি করে রেখে দিল। কিন্তু পরের দিন দরজা খুলে দেখা গেল ঘরের জানলাটা খোলা, জানলার শিং বেঁকানো, আর রাজা ঘরের মধ্যে নেই। সত্যি বলতে কি, রাজাকে ঘরের মধ্যে সেদিন না দেখে বুক ভরে নিঃশ্বাস নিয়েছিলাম, আরামের স্বস্তির নিঃশ্বাস। কিন্তু সেই যে রাজা চলে গেল, আর রাজার দেখা পাইনি। 2 মাস পরে বাবাসী মহকুমা শহর থেকে বদলি হয়ে এলেন, আমরাও চলে এলাম। কিন্তু রাজার কথা ভুলতে পারিনি। এবং কি জানি কেন ম্যাট্রিক পরীক্ষার পর তন্ন তন্ন করে গেজেট খুঁজেছিলাম, 1 বার নয় 2 বার 3 বার, কিন্তু রাজেন্দ্রনাথ গাঙ্গুলি নামটা কোথাও খুঁজে পেলাম না। রাজার সঙ্গে দেখা হলো আবার, আকস্মিক দেখা, এবং তাও 4 বছর বাদে। তখন 2nd ইয়ার মেডিকেল কলেজে পড়ি। বাবা পোস্টেড, আমি কলকাতায় হোস্টেল থেকে মেডিকেল কলেজে পড়ি। মধ্যে মধ্যে শনিবারে বা ছুটি ছাড়াই কৃষ্ণনগর যাই। শনিবার কৃষ্ণনগরে গিয়েছিলাম, রবিবার সন্ধ্যায় ফিরছি। গাড়ি এসে শিয়ালদা স্টেশনে থেমেছে। হঠাৎ আমাদের কামরায় প্রচণ্ড একটা গোলমাল, মারামারি, চেঁচামেচি, পিক পকেট, মার ব্যাটাকে। কৌতূহলে আমিও এগিয়ে যাই ভিড়ের মধ্যে। একজন লোক আমাদেরই বয়সী ধরা পড়েছে, তাকেই সবাই মারছে। কাঁধে একটা রেশন ব্যাগ, তাতে চানাচুর সব প্যাকেট। ফেরি করে চানাচুর বিক্রি করতে করতেই কোনো এক যাত্রীর নাকি পকেট মেরেছে। কিন্তু লোকটার মুখের দিকে তাকিয়ে যেন আমি চমকে উঠি। কেউ চেনা চেনা লাগছে যে মুখটা, কেউ। এমন সময় সে লোকটা আমার দিকে তাকিয়ে করুণ কণ্ঠে ডেকে ওঠে, শিশির। কে? আমি রাজেন। তাই তো, রাজেনই তো। 4 বছরের যবনিকাটা যেন মুহূর্তে সরে যায়। রাজা? হ্যাঁ, আমি ভাই চুরি করিনি, অথচ এরা। আমি তখন মধ্যস্থ হয়ে কোনো মতে ব্যাপারটা মিটিয়ে দিই। বলি, শুনুন, একে আমি চিনি। ও চোর নয়, ভদ্রঘরের ছেলে, ভালো বংশ। তবু কি কেউ কথা আমার বিশ্বাস করতে চায়? ইতিমধ্যে যাই হোক, ব্যাগটাও গাড়ির মধ্যেই পাওয়া গেল। জনতা শান্ত হলো। রাজাকে নিয়ে আমি স্টেশনের বাইরে এলাম। জামা ছিঁড়ে গিয়েছে, চোখ মুখ ফুলে গিয়েছে মারের চোটে। 4 বছর আগেকার একটা রাত্রির কথা মনে পড়ে গেল। ঠিক এমনি মার খেতে হয়েছিল হতভাগাকে। ও আবার হাত ছাড়িয়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু আমিই দিলাম না। সোজা বাসে করে আমার হোস্টেলে নিয়ে এলাম। ঘরে ঢুকে বললাম, বস। ও বসলো। বল, কি খাবি? কিছু না। দূর, তা কি হয়? বল কি খাবি? ওফ, কতদিন বাদে তোর সঙ্গে দেখা, প্রায় একটা যুগ। ও চুপচাপ বসে থাকে, কোনো কথা বলে না। রাজা, কি করিস তুই এখন? দেখলি তো, চানাচুর বিক্রি করি স্টেশনে। তা পড়াশোনাটা ছেড়ে দিলি কেন? শিশির, কি? আমি তোর কাছে মিথ্যে কথা বলেছি শিশির। আমাকে তুই ক্ষমা কর। মিথ্যে কথা বলেছিস? হ্যাঁ, কিন্তু বিশ্বাস কর, মিথ্যে কথা বলা ছাড়া আর আমার কোনো উপায় ছিল না।
আজ আমার এত টাকার দরকার ছিল যে আমি হ্যাঁ, আমি শেষ পর্যন্ত পকেটে মেরেছিলাম। চুরি করেছিলাম ভদ্রলোকের পকেট থেকে তার ব্যাগটা। কথাটা শেষ করতে পারে না। দু হাতে মুখ ঢাকে রাজা। আঙুলের ফাঁকে ফাঁকে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। I am a thief. I am a thief, শিশির, I am a thief. তোর অনুকম্পা, তোর দয়ার যোগ্য নই আমি। ধরিয়ে দে এক্ষুনি পুলিশ ডেকে। তুই আমাকে ধরিয়ে দে শিশির। আমি স্তম্ভিত, নির্বাক। সেই রাজেন, সেই রাজা যাকে একদিন হেডমাস্টার হরিদাস সামন্ত বলেছিলেন, দ্য জুয়েল, আমার শিক্ষক জীবনের সর্বাপেক্ষা বড় আবিষ্কার, বড় গর্ব। সেই রাজা চোর, একটা পকেটমার, যার উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের সকলের ঈর্ষার বস্তু ছিল, যার ভবিষ্যৎ নিয়ে আমরা স্বপ্ন দেখেছি। সেই মানুষটা কিনা শেষ পর্যন্ত আজ এক ঘৃণ্য পকেটমার চোর। ভাগ্যের কি নির্মম পরিহাস। আমি যেন বোবা হয়ে যাই। মুখ দিয়ে কোনো কথা বের হয় না। মানুষের মনটা সত্যিই নাকি বিচিত্র বস্তু। আজ মনে হচ্ছে 4 বছর আগে তবে কি রাজা সত্যি সত্যি তার মামার দোকানের ক্যাশ ভেঙেছিল? নাই যদি ভেঙে থাকবে, তবে কেন চোরের মার খেয়ে মুখ বুজে সেদিন অমনক সহ্য করেছিল? মেরে হাড় গুঁড়িয়ে দেওয়ার হয়েছিল, তবু এতটুকু ছোট্ট একটা প্রতিবাদ পর্যন্ত জানায়নি। তারপর ঘরের মধ্যে বন্দি করে রাখা হলো, চোরের মতো পালিয়ে গেল। বিচিত্র একটা সন্দেহ যেন ওই মুহূর্তে রাজাকে ঘিরে মনের মধ্যে পাক খেয়ে খেয়ে ফিরতে থাকে। বোধহয় একটু অন্যমনস্ক হয়ে উঠেছিলাম। হঠাৎ চমকে উঠি। চেয়ার টেনে রাজা উঠে দাঁড়িয়েছে। মুখের দিকে ওর তাকালাম। আমি চলি শিশির। বাধা দিলাম না, একটা কথাও বললাম না। রেশন ব্যাগটা কাঁধে তুলে ঘর থেকে বের হয়ে গেল নিঃশব্দে রাজা। চোরের মতোই যেন মাথা নিচু করে ও ঘর থেকে বের হয়ে গেল। পাথরের মতো অনড় আমি দাঁড়িয়ে রইলাম ঘরের মধ্যে। ভাবিনি রাজার সঙ্গে আবার দেখা হবে, আর দেখা ওর সঙ্গে আবার কোনোদিন হোক সেই ইচ্ছেও আমার মনে কোথাও ছিল না। রাজাকে বুঝি ভুলতেই চেয়েছিলাম। কোথায় রাজা? রাজা মরে গিয়েছে। একটা জ্যোতিষ্ক, একটা উজ্জ্বল তারা আকাশ থেকে খসে পড়ে চিরতরে নিভে গিয়েছে, চিরদিনের জন্যে অন্ধকারে লুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু তবু ভুলতে পারিনি তাকে। মধ্যে মধ্যে মনের মধ্যে মুখটা ভেসে উঠেছে। আরো মাস 4 বাদে হরিয়াপুকুরে এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম। ফিরতে রাত প্রায় 8টা হয়ে গেল। বর্ষাকাল। হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নেমে বসল। কি করি, কোনো মতে মাথা বাঁচাবার জন্যে সিনেমার সামনে ফুটপাতে লবির নিচে দাঁড়াই। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। 1 প্যাকেট চানাচুর নেবেন স্যার? সারাটা বিকেল একটা প্যাকেটও বিক্রি করতে পারিনি। জায়গাটা অন্ধকার, তাই প্রথমটা লোকটার মুখ দেখতে পাইনি, কিন্তু গলা শুনে চমকে উঠি। চেনা গলা, রাজার গলা। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম। না, চিনতে আমার ভুল হয়নি। গলার শব্দে ঠিকই চিনেছি, রাজাই। কিন্তু স্বল্প আলো আধারিতে ও বোধহয় আমাকে চিনতে পারেনি। হঠাৎ কি খেয়াল হলো, একটু চাপা এবং গলাটা একটু ভারী করে শুধালাম, বিকেল থেকে একটাও বিক্রি হয়নি তোমার? আগে না বাবু, দয়া করে আরো 2 প্যাকেট নিন।
বাড়িতে অন্ধ মা, 2 দিন থেকে জ্বর, 4 পয়সার বার্লিও কিনে খাওয়াতে পারিনি মাকে। হঠাৎ মুখ দিয়ে যেন কেন বের হয়ে গেল, মিথ্যে কথা বলছো কেন? কি বললেন বাবু? রাজা বললে। তা বলতে পারেন, রাস্তায় দাঁড়িয়ে আছি যখন, সত্যিও আমাদের মিথ্যে। কথাটা বলে বোধহয় রাজা চলে যাচ্ছিল, কিন্তু তাকে আবার আমি ডাকলাম। সঙ্গে কতগুলো প্যাকেট আছে? কেন, সব কিনবেন নাকি? যদি তাই কিনি। ঠাট্টা করছেন? না, বলো কত? 5 দাও। সত্যি সব নেবেন? হ্যাঁ নেব, দাও। ওই ঝোলাটা সমেতই দাও। ঝোলাটার দাম কত নেবে বলো? ছেঁড়া ঝোলা, হোরার কি দাম? পকেট থেকে 2 টাকা বের করে এগিয়ে দিলাম। না, 2 টাকা। একটু যেন ইতস্তত করলো রাজা। তারপর ঝোলাটা আমার হাতে তুলে দিয়ে ক্ষীণ কণ্ঠে বললে, ধন্যবাদ। বৃষ্টি অনেকটা ধরে এসেছে তখন বটে, তবে একেবারে থামেনি, আর শিগগিরই থামবে বলেও মনে হয় না। সেই বৃষ্টির মধ্যেই দেখলাম রাজা এগিয়ে চলল। কি খেয়াল হলো, আমি ওকে নিঃশব্দে অনুসরণ করলাম বেশ একটু দূরত্ব রেখে। দেখলাম ও একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। সত্যি মিছরি বার্লি কী সব কিনলো আমার সেই টাকা দিয়ে। তারপর আবার এগিয়ে চলল। উল্টোডিঙি খালের ধারে একটা বস্তির মধ্যেও ঢুকলো। সরু গলিপথ, বৃষ্টি জলে গাদায় প্যাচ প্যাচ করছে। অন্ধকার, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। একটা ঘরের ভেজানো দরজার সামনে এসে দাঁড়ালো রাজা। দরজা বন্ধ ছিল না, ভেজানোই ছিল। দেখলাম ভেজানো দরজা ঠেলে ও ভেতরে ঢুকলো। আমি আর একটু এগিয়ে গেলাম। খানিক পরেই ঘরের মধ্যে জ্বলে উঠল একটা কেরোসিনের কুপি। কুপির সেই আলোয় দেখলাম সত্যি কি এক বৃদ্ধা নারী ভূষজ্জায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। মা, মা গো। কে? আমি। রাজা এলি? বৃদ্ধা উঠে বসার চেষ্টা করে হাতড়ে হাতড়ে। না না না, উঠো না মা গো, উঠো না। ফিরতে তোরা তো দেরি হলো কেন বাবা? একটু দেরি হয়ে গেল মা, তবে আজ সব প্যাকেটগুলো একজন দয়ালু ভদ্রলোক কিনে নিলেন। আহা, তাই নাকি? ভগবান তার মঙ্গল করবেন। এখনো তুমি এই ভগবানের নাম করো মা? ওরে, ও কথা বলিস না রে, বলিস না। ভগবান নেই মা, আর থাকলেও আমাদের মতো মানুষদের জন্য ভগবান নেই। আছে আছে, তাই যদি না থাকবে তো ওই ভদ্রলোক যে তোর সব চানাচুর একসঙ্গে কিনে নিল, কোথা থেকে এলো? এই যে তিনিই তো সামনে পাঠিয়েছিলেন। তুমি বসো মা, বার্লিটা আমি করে আনি। দেখলাম রাজা ঘর থেকে বের হয়ে গেল, আর অন্ধ বুড়িমা তার বিছানায় বসে হাতড়ে হাতড়ে কি যেন খুঁজছে দেখলাম। সমস্ত ঘর জুড়ে নিষ্ঠুর দারিদ্র্যের সুস্পষ্ট চিহ্ন। হঠাৎ যেন কেমন লজ্জা আমাকে গ্রাস করে। দাঁড়াতে পারি না আর। চোরের মতোই আমি সেখান থেকে পালিয়ে এলাম। সারাটা রাত সেদিন ঘুম হয়নি। একটা কথাই বারবার মনে হয়েছে, রাজার কাছে আমার ক্ষমা চাওয়া হলো না। ক্ষমা তার কাছে আমায় চাইতেই হবে, কিন্তু সত্যি ক্ষমা চাওয়া হলো না। রাজার কাছে ক্ষমা চাইবার সুযোগ আমার হয়নি। আজ যাই কাল যাই করে আর ইতিমধ্যে কখন আরো 2 মাস কেটে গেল। এমন সময় একদিন, অর্থাৎ 2 মাস পরে একদিন সকালে রাজা সম্পর্কে শেষ সংবাদ পেলাম। আমি পেলাম ঠিক নয়, পড়লাম। সংবাদপত্রে প্রকাশিত হয়েছে সংবাদটা। এক পলাতক বিপ্লবীকে আশ্রয় দিয়েছিল তার বস্তির ঘরে রাজেন্দ্র গাঙ্গুলি। পুলিশ হঠাৎ জানতে পেরে বস্তি ঘেরাও করে। পুলিশের সঙ্গে রীতিমতো সংঘর্ষ হয় বিপ্লবী, এবং সংঘর্ষ শেষে দেখা যায় বিপ্লবী কোন ফাঁকে একসঙ্গে পালিয়ে গিয়েছে, কিন্তু রাজা মারা গিয়েছে।
পুলিশের গুলি বুকে বিদ্ধ হয়ে রাজার মৃত্যু ঘটেছে। পুলিশ ঘরের মধ্যে ঢুকে দেখে অন্ধ মা পাথরের মতো বসে আছে মৃত গুলিবিদ্ধ পুত্রের রক্তাক্ত দেহটা কোলে করে। অন্ধ চোখের কোণ শুকনো, এক ফোঁটা অশ্রুও নেই। পাশেই রাজার গুলিবিদ্ধ মৃতদেহের ছবি। সংবাদটা যেন আমাকে একেবারে স্তম্ভিত করে দেয়। আর আজ বারবার মনে হয় সে সত্যিই রাজা ছিল, সত্যি সে রাজা। রিয়েলি হি ওয়াজ আ কিং। শুধু কিং নয়, এম্পায়ার, সম্রাট। মনে মনে বলি, বন্ধু ক্ষমা করো, আমার প্রণাম নাও। হে রাজা ধীরাজ, আমার প্রণাম নাও। শেষ হলো আজকের নিবেদন নিহার রঞ্জন গুপ্তের কাহিনী রাজা। যদি নিবেদনটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দিয়ে যাবেন, যাতে আগামীতে নতুন গল্পের কাজে উৎসাহ পাই আমরা। গল্প পাঠ শিশির ও গোস্বামী স্যারের চরিত্রে অভিষেক বোস, হেড স্যারের ভূমিকায় পার্থসারথী মুখার্জি, রাজার মায়ের চরিত্রে অঙ্কনা মুখার্জি, কাহিনীর সূত্রধার, পর্ব পরিচালনা এবং রাজার ভূমিকায় আমি অনুভব। কাহিনী সূত্র রচনায় দিতিপ্রিয়া রায়, সহকারী ঐশী ভট্টাচার্য, তত্ত্বাবধানে সোনামণি সাহা, উপদেষ্টা হিয়া মুখার্জি। আগামী সোমবার নতুন এক গল্প নিয়ে ফিরে আসছে সাহিত্যের সেরা সময়। সঙ্গে থাকুন। নমস্কার।